শীত তো দেখা যাচ্ছে বেশ ভালোই পড়েছে। তা যা বলছেন আপনি। এই তোমাদের বয়সে এমন শীতের সময় আমরা বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম। কত জায়গায় যে গিয়েছি, সত্যি দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়। এই তোর কি মনে পড়ে গতবারের শীতে পিয়ারপুরে কি কাণ্ডটাই না হয়েছিল? হ্যাঁ, তা আমার মনে থাকবে না কেন? কি কি হয়েছিল বাবা? আর বলবেন না সে ভৌতিক অভিজ্ঞতা। আচ্ছা বলো তো শুনি। হ্যাঁ, আজকে তোমাদের সেই ঘটনাটা না শুনে ছাড়বো না। হ্যাঁ রে, শুরু কর তাহলে। সে গত বছরের কথা। তখন সবে শীত শীত পড়ছে। আমি আর সাগর ঠিক করলাম দূরে কোথাও ঘুরতে যাব। তাই প্ল্যান করে রওনা হলাম পিয়ারপুরের উদ্দেশ্যে। কাছাকাছি গিয়ে কি আর অ্যাডভেঞ্চার হয় রে পাগলা? তা অবশ্য ঠিকই বলেছিস। হ্যাঁ, পিয়ারপুরে তোর ভালো লাগবে, দেখিস ওখানে শীতের সকালে অনেক অতিথি পাখি আসে। আর জায়গাটাও খুবই সুন্দর, ঘোরাও যাবে, আবার পাখিও শিকার করা যাবে। তো এবার বল কেমন হবে? না না বাবু, পাখি শিকারের মধ্যে আমি নেই, এগুলো ঠিক নয়। তাহলে ঠিক আছে, তোর কথা নয় মেনে নিলাম, শুধু ঘুরবো, তবে দু একটা বুনো হাঁস তো অন্তত। আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু করব না, শুধু সুরক্ষার জন্য একটা শিকারি বন্দুক নেব। কেমন, ব্যাস এতটুকুই। প্রায় 6 ঘন্টা ট্রেন জার্নি করে যখন পিয়ারপুর স্টেশনে পৌঁছলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে। আসলে ওখানে সাগরের এক দুঃসম্পর্কের মামার বাড়ি ছিল। আমরা মূলত সেখানেই যাচ্ছিলাম। চল ওইদিকে চল, ওইদিকে রিক্সা দাঁড়িয়ে আছে। তারপর আমরা একটা রিক্সা করে সাগরের মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ও হ্যাঁ রে, তুই যে বললি সাথে একটা বন্দুক নিবি, তো কোথায় পাবি সেটা? আমি শিকারি বন্দুক কোথায় পাবো বল? তবে আমরা যে মামার বাড়িতে যাচ্ছি না, ওনার একটা 15 দিনের বিলাতি শিকারি বন্দুক আছে শুনেছি। একসময় নাকি মামাও পাখি শিকার করতো, কিন্তু জানি না কেন এখন ওগুলো কেন সে করে না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই তো চলে এসেছি, এখানে থামুন। ভাড়া মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দেওয়ার পর সাগরের মামা মামির সাথে দেখা করলাম। তারা সত্যিই খুবই ভালো মানুষ। এদিকে আমাদের দেখে তারা মহা খুশি। আমাদের থাকার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থাও করে দিলেন। এখানে থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে কিনা জানি না, তবে যে কোনো জিনিসের দরকার হলে সবার প্রথমে কিন্তু আমাকেই বলবে। আরে না না মামা, কিছু বলেন, আপনি এখানে কিসের অসুবিধা হবে? হ্যাঁ মামা, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা তাহলে হাত মুখ ধুয়ে বিশ্রাম করে নাও কেমন? তারপর বিশ্রাম করে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে গল্প গুজব আর কথাবার্তার মধ্যে কখন যে রাত হয়ে গেল তা টেরই পেলাম না। গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। ঠিক আছে বাবা, তোমরা তাহলে ঘুমাও। অনেক দূর থেকে এসেছো, ক্লান্ত শরীরে জেগে থাকার দরকার নেই। ঠিক আছে। আর শোনো একটা কথা, রাতের বেলায় কোনো সাড়া শব্দ পেলে তোমরা জানো এদিক ওদিক যে কেন বিপদে পড়তে পারো। আমাদের কোনো অসুবিধা হবে না। মামা, আপনার ওই সেই বিরাতি বন্দুকটা কোথায় জানো? ও তো পাশের ঘরে আলমারিতে রাখা আছে, কিন্তু কেন? ওই আসলে একটু দেখতাম আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা ওই দেখবে। তবে তোমরা যেন আবার বিলের পাড়ে শিকার করার কথা ভুলেও যেন ভেবো না। আরে না মামা, তা আবার করবো কেন, এমনি বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি। আজকে বেশ ভালোই ধকল গিয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে ভালোভাবে বিশ্রাম নিয়ে কাল না হয় বের হবো ঘুরতে। তোর মামা আমাদের ওখানে যেতে নিষেধ করলো কেন? তুই না বলেছিলি একসময় উনিও শিকার করতেন? শুনেছি কি রাখি অদ্ভুত প্রেতাত্মার ভয়ে ওদিকে আর কেউ যায় না। তাই আবার হয় নাকি? শোন, আমরা তাহলে কাল রাতে দুজনে মিলে ওই বিলের ধারে যাব, কি বলিস? হ্যাঁ যাওয়া যায়,
বেশ একটা অ্যাডভেঞ্চার হবে বল। তখন হঠাৎ রাত 11টা বাজে। হঠাৎ একটা আওয়াজ শুনে আমরা দুজনেই থমকে গেলাম। কি যেন ওই নির্জন রাতে বাইরে গিয়ে জোরে জোরে চিৎকার করতে যাচ্ছে সব। কেউ হতে পারে এত রাতে? মনে তো হচ্ছে কোনো দারোয়ান বা পাহারাদার, একদম এরকম কিছু। আরে না না, এখানে পাহারাদার আসবে কোথা থেকে? তাহলে একবার জানলাটা খুলে দেখার চেষ্টা করি। মনে হচ্ছে কাছাকাছি আছে হয়তো। আমি আর সাগর দুজনেই আগ্রহ নিয়ে জানালা খুলে দেখার চেষ্টা করলাম। জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় বাইরেটা বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল। কিন্তু এ কি দেখছি আমরা? কেবলমাত্র একটা লাঠি ঠক ঠক শব্দ করে এগিয়ে চলছে আর জোরে জোরে চিৎকার করে বলছে, সা সা সা। হ্যাঁ রে সাগর, কিরে ওটা দেখেছিস? কোন মানুষ নেই, শুধু একটা লাঠি ভেসে ভেসে যাচ্ছে। আমিও কিছু বুঝতে পারছি না রে। ও হবে হয়তো কিছু একটা। শোন, আর রাত না যে গে ঘুমিয়ে পড়ি, চল। কাল সকালে ব্যাপারটা দেখা যাবে। মনে একাধিক প্রশ্ন আর অজানা ভয় নিয়ে কোনো মতে রাতে ঘুমানোর চেষ্টা করলাম। তবে দুশ্চিন্তা খুব একটা ভালো ঘুম হলো না। পরের দিন সকালে উঠে মামার কাছে গিয়ে ব্যাপারটা জিজ্ঞাসা করলাম। ও, তাহলে তো আমরা ওটা দেখে ফেলেছো। এই জন্যই তো আমি বলেছিলাম যে রাত বিরাতে কোনো শব্দ পেলে আবার বেরিয়ে যেও না যেন। আমরা জানালা দিয়ে দেখার চেষ্টা করছিলাম। আচ্ছা, ঠিক কি ছিল ওটা? আমাদের গ্রামে বহু আগে রাতের বেলায় পাহারাদার ছিল। সে রাতে গ্রাম পাহারা দিত। সে ছিল 5 গ্রামের মধ্যে নাম করা ল্যাঠেল এবং খুব বিশ্বস্ত মানুষ ছিল বটে। তবে কি যেন সে একদিন রাত্রিবেলায় পাহারা দেওয়ার সময় ওই দক্ষিণ দিকের খালপাড়ের একটা ভাঙা সাঁকো পার হতে গিয়ে ভাঙা বাঁশের উপর থেকে পড়ে ওখানেই মারা যায়। তবে তার আত্মাকে আজও গভীর রাতে গ্রাম পাহারা দিতে দেখা যায়। সত্যি গ্রামগঞ্জে কত রকমই না অলৌকিক ঘটনা আছে, তাই না? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। এছাড়াও তো আরও অনেক কিছুই আছে বাবা। এই জন্যই বলছি, গ্রামের নতুন এসে একটু সাবধানে থেকো। ঠিক আছে মামা, আমরা বরং চলি, গ্রামটা একটু ঘুরে আসি। বলছি, আরও একবার ভেবে দেখ, রাতে ওভাবে বেরোনো ঠিক হবে তো? আরে তুই এত দুশ্চিন্তা করছিস কেন বলতো? রাতে চুপি চুপি মামার ঘর থেকে বন্দুকটা নিয়ে জঙ্গল থেকে ঘুরে তাড়াতাড়ি আবার ফিরে আসবো। সকাল হওয়ার আগে বন্দুক জায়গা মতো রেখে দিলে কেউ জানতে পারবে না। তারপরও আমার মনে হয় এই কাজটা ঠিক হবে না। আর একটু বেশি ভাবছিস, চিন্তা করিস না তো, আমি আছি তো। কি জানি কি আছে কপালে। তারপর সেদিন রাতে সাগর ঠিকই চুপি চুপি মামার সেই বিলেতি বন্দুকটা নিয়ে আসে। আমি সেটা থেকে রীতিমতো অবাক। তোর সত্যিই সাহস আছে বলতে হবে। চল চল, জঙ্গল আর দেরি করা ঠিক হবে না। এই টর্চ লাইটটা নিয়েছিস তো? হ্যাঁ, টর্চ নিয়েছি। তারপর আমরা টর্চ আর বন্দুক নিয়ে নির্জন রাতে সেই জঙ্গলের দিকে এগোতে শুরু করলাম। সাগরকে বেশ আগ্রহ দেখালেও আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল। আচ্ছা, তুই জঙ্গলের পথ ঠিকমতো চিনিস তো? গ্রামের লোকজনদের কাছ থেকে শুনেছি জঙ্গলের মধ্যে এই একটাই হাঁটার পথ, এছাড়া আর কোনো হাঁটার পথ নেই। এই সোজা পথ ধরে এগুলোই নাকি একটা বিল পড়বে। ওখানে অনেক বড় রকমের বুনো হাঁস, অতিথি পাখি, এই সকল কিছু আছে। তবে আমরা কিন্তু কোনো শিকার করব না, মনে আছে তো? শুধুমাত্র ঘুরে চলে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে আছে আমার। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বিলের ধারে এসে পৌঁছালাম। জ্যোৎস্নার আলো বিলের উপর পড়ে হীরার মতো চকচক করছে। দেখছিস কত সুন্দর একটা জায়গা। আরও ওই দিকটায় ঝোপের আড়ালে পাখিরা লুকিয়ে থাকে। আচ্ছা, মনে হলো না কিছু একটা আমাদের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে গেল? কই না তো, বাতাস হবে হয়তো। রাতের বেলা ঠিক বিলের ঠান্ডা বাতাস ওরকম মনে হয়েছে। আশপাশের পরিবেশটা খুবই গা ছমছমে আর কেমন যেন একটা অজানা আতঙ্ক আমাদের ঘিরে রেখেছে। এ কোনো বাতাস নয়, আমার মনে হচ্ছে আমাদের কাছাকাছি কেউ আছে। আমার তো মনে হচ্ছে চোপের ওদিকে তাক করে একটা গুলি ছুরি। আশেপাশে কিছু থাকলে ভয় এমনিতেই পালিয়ে যাবে। আর এই সুযোগে যদি একটা শিকার হয়। না না, এই নিঝুম রাতে জঙ্গলের মধ্যে তোর এইভাবে গুলি ছোড়া ঠিক হবে না। ঘুমোতে প্রাণীদের এইভাবে জাগানোর কোনো মানেই হয় না।
হঠাৎ কথা বলতে বলতেই কে দেখলাম ওই ঝোপের দিকে তাক করে গুলি চালিয়ে দিল। আমি রাগান্বিত হয়ে বললাম, তোকে আমি নিষেধ করলাম, তারপর তুই এমনই করলি কেন? আরে তুই এত রাগ করলি কেন? দেখলি তো কেউ নেই। কে রে, আমার দিকে বন্দুক চালালো, এত বড় সাহস! হঠাৎ করে দেখলাম আমাদের সামনে বিকট ভয়ার্ত ছায়ামূর্তির আবির্ভাব হলো। কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে আমাদের উপর সে খুবই ক্ষিপ্ত। তোদের এত বড় সাহস, তোরা আমার এই বিলে এসে পাখি শিকার করছিস? ছাড়বো না, আমি তোদের ছাড়বো না। না না, আপনি ভুল করছেন। আমরা এখানে শিকার করতে আসিনি, আমরা শুধু এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, গুলি চালিয়ে দিয়েছি আমি। ভুল? কিসের ভুল? অতিথি পাখিরা আমাদের সম্পদ, আর তোরা তাদের হত্যা করছিস। এত বড় সাহস, তোদের মরতে হবে, তোদের তোদের মরতে হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দিন। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন। তখনই কোনো এক অদৃশ্য শক্তি আমাদের গলা টিপে ধরে ধীরে ধীরে দুজনকে মাটিতে উপরে তুলল। আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছিলাম না। তোদের মতো মানুষদের জন্য আজ পাখিরা অবাধে বিচরণ করতে পারছে না। অতিথি পাখিরা ধীরে ধীরে দুর্লভ হয়ে যাচ্ছে। আর তোরা কি বললি, ভুল হয়ে গেছে? বুঝতে পারিনি, আর কোনোদিন এমন হবে না। অন্তত একটিবার সুযোগ করে দিন। অনেক অনুরোধের পর হয়তো আমাদের উপর কিছুটা তার দয়া হয়েছে, আর তাই আমাদের ধীরে ধীরে আবার মাটিতে নামিয়ে দিল। যা, তোদের আমি ছেড়ে দিলাম, তবে মনে রাখবি, আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই, ভুলিস না যেন। শেষ কথাগুলো বলতে ওই ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। তারপর আমরা ওখান থেকে বাড়ি ফিরে আসলাম। পরের দিন সকালে আমরা পিয়ারপুর থেকে ফিরে চলে এসেছিলাম। তবে ওই রাতের অভিজ্ঞতাটা আমরা কখনোই ভুলব না।